তোর মার শরীরে অনেক জ্বর। আমি কয়টা ওষুধের নাম বলছি, ওই ওষুধগুলো কিনে দে যা। বলেন, নাম বলেন। সুবর্ণা ঔষধের নাম বলল। সাকিব সেগুলো নোট করলো মোবাইলে। সুবর্ণা বলল, আর আসার সময় একটা স্যুপ নিয়ে আসিস। ওকে। এই বলে সাকিব চলে গেল। কিছুক্ষণ পর ঔষধ আর স্যুপ নিয়ে আসলো সাকিব। সাকিব বলল, আপনি এত ভালো হলেন কবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই আপনার কোনো মতলব আছে। আমি তো সবসময় ভালোই ছিলাম, তুই শুধু আমাকে বুঝলি না। তুই না বলে খেলতে যাবি, পারলে মরিয়মকে ডাক দিয়ে যা। এই বলে সুবর্ণার দরজা লাগিয়ে দিল। সুবর্ণা প্রথমে স্যুপটা রান্না করলো। রান্না করে সাকিবের মাকে খাইয়ে দিল। তারপর ঔষধ খাওয়ালো। সুবর্ণা বলল, আজ যদি আপনার ছেলের বউ থাকতো তাহলে আপনার এত কষ্ট করতে হতো না। তা তুমি ঠিক বলেছ মা, কিন্তু এই বলদটারে কে বিয়ে করবে? পরীক্ষার রেজাল্ট ভালো না, না পাবে কোনো চাকরি, তারে নিয়ে খুব টেনশনে আছি। তারে কত বলে ভালো করে পড়াশোনা করতে, কিন্তু কে শুনে কার কথা? বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, চাকরি নিয়ে টেনশন করতে হবে না। আমার ব্যাংকের কোনো এক পোস্টে তাকে ঢুকিয়ে দেব, সমস্যা নেই। ওকে মা, সেটা পরে দেখা যাবে। এখন শরীরটা কেমন লাগছে? আগের থেকে অনেক ভালো। আন্টি তাহলে আমি চাই। বসো আর একটু পড়ে যাও। ওকে। মা, তোমাদের ব্যাংক থেকে কি লোন নেওয়া যায়? লোন নিয়ে কি করবেন? তোমার আঙ্কেল একটা ফ্ল্যাট কেনার চিন্তা করছে। এভাবে আর কত অন্যের বাসায় ভাড়া থাকবো, তাই একটা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করছে। কিন্তু ফ্ল্যাট কিনতে যে টাকা লাগে তা এখন তোমার আঙ্কেলের কাছে নেই। 10 লক্ষ টাকার মতো শর্ট পড়ে। এখন তোমার আঙ্কেল ভাবছে এর থেকে টাকা লোন নেবে। লোন দেয়া যাবে, এই বিষয়ে আমি আঙ্কেলের সাথে কথা বলবো। ওকে, যাও, যাওয়ার সময় মরিয়মকে ডাক দিয়ে যেও। ওকে। সুবর্ণা ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় আবার সাকিবের সাথে দেখা। সাকিবকে দেখে সুবর্ণা ভেঙচি মেরে বলল, আমাকে ওই দিন নোংরা ভাষায় গালিগালাজ করছিলি না, সেই বিচার তোর করতেছি, কিছুদিন অপেক্ষা কর। কি গালিগালাজ করছি? যেটা সত্য সেটাই তো বললাম। আবার এর শাস্তি আমি তোকে নিচে দিব। দেখবো নি, প্লিজ আমাদের বাসায় আসেন না। আসবো না কেন, 100 বার আসবো। যান তো এখান থেকে। তোর মা বলছে মরিয়মকে ডাক দিতে। এই বলে মুখে ভেঙচি মেরে চলে আসলো সুবর্ণা। সুবর্ণা বাসায় এসে ভাবলো, কাজ অর্ধেক হয়ে গেছে, এখন শুধু প্রস্তাব দেওয়া। আগে নিজে দিবে, পরে আব্বার হাতে দেওয়া। আমি সুবর্ণার আচরণ কিছুই বুঝতে পারছি না। ভাবছিলাম ওই দিন যে অপমান করলাম, তারপর থেকে আমার আর আমাদের বাসা ত্রিসীমানায় দেখব না। এখন দেখছি সে সারাক্ষণ আমাদের বাসায় থাকে। কি মুশকিল, না করি আসতে, তারপরও বেহায়ের মতো বলে আসবে। আসলে আসুক, তাতে আমার কি। এদিকে আমার পরীক্ষা চলছে, পরীক্ষা কেমন জানি ভালো হচ্ছে, মনটাও খুব ভালো। রাতে আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম। মা বলল, তোর আব্বা একটা ফ্ল্যাট কিনতেছে, টাকা কিছু শর্ট পড়ে সে টাকা ব্যাংক থেকে লোন নিবে। পাশের বাড়ির সুবর্ণের সাথে কথা বলছি, ও বলছে তাদের ব্যাংক থেকে দেয়া যাবে। লোন নেওয়ার কি দরকার? দেশের বাইরে থেকে জায়গা বিক্রি করলেই তো হয়। ওই একই, দেখা যাক। আগে সুবর্ণর সাথে কথা বলি, দেখি কি বলে। বুঝে হয় নিব, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। আমি ভাবলাম ভালোই হবে নিজেদের একটা পার্মানেন্ট বাসা থাকলে। কিছুদিন পর পর বাসা চেঞ্জ আর ভালো লাগে না। আমি খেয়ে দিয়ে রুমে এসে পড়তে বসলাম। পরীক্ষা খুব ভালো করতে হলো। পরদিন পরীক্ষা দিয়ে আসার সময় নীল ভাইয়ের সাথে দেখা। নীল ভাই বলল, সাকিব, কি খবর, কেমন আছো? জি ভাই, ভালো। ইদানিং দেখতেছি সুবর্ণা তোমাদের বাসায় খুব আসা যাওয়া করতেছে, কারণটা তুমি জানো? না ভাই, মার সাথে দেখা করে, ব্যাংক সম্পর্কে কি যেন কথা, এগুলা তেমন কিছু জানি না। ওরে বেশি প্রশ্রয় দিও না, তোমার জীবন শেষ করে ফেলবে। কিন্তু ভাই, আমি শুনলাম আপনার সাথে তার বিয়ে হওয়ার কথা, কিন্তু বিয়ে দেখি হলো না। আরে ওই মেয়েটাকে কে বিয়ে করতে যাবে? সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। সে এত পরিমাণ জ্বালান জ্বালাইছে আমারে, তা বলে শেষ করা যাবে না। আমি ভাবছিলাম বিয়ে পর জানি আমার কি করবে, সেই ভয়ে আমি তাকে বিয়ে করি নাই ভাই। কিন্তু ভাই, আমরা তো শুনলাম বয়স বেশি হওয়ার কারণে আপনি তাকে বিয়ে করেননি। সেটাও একটা কারণ আছে, কিন্তু সে আমাকে খুব প্যারা দিত। কিন্তু তার কাছে আপনি সারা জীবন ঘৃণার পাত্র হয়ে থাকবেন। আরে ছোট ভাই, জীবনে এরকম সমস্যা কিছু আসবেই, সেটা কোনো প্রবলেম না। তোমাকে আমি একটা সাজেশন দিই, তাকে সবসময় এড়িয়ে চলবা, না হলে তোমার জীবন শেষ করে ফেলবে। ওকে ভাই। আমি বাসায় আসলাম, এসে দেখি সুবর্ণা মার সাথে জমি আড্ডা দিচ্ছে। আমি আমার রুমে চলে আসলাম। নীল ভাইয়ের কথা আমার মনে হচ্ছে খুব।
সে খুব প্যারা দেয়, সেটা ঠিক, কিন্তু বয়স কোনো ফ্যাক্টর না। আমি বুঝতে পারছি না সুবর্ণা চাচ্ছেটা কি। সারাক্ষণ মার সাথে থাকে, দূর, সেসব দেখে লাভ নেই। আমি আমার মতো থাকি। পরীক্ষা শেষ হলো, পরীক্ষার সবগুলো ভালো হলো, মনটাই অন্যরকম লাগছে। কলেজ থেকে বন্ধ পাওয়া গেছে, এখন ভাবছি কিছুদিন শান্তি মতো রেস্ট করতে পারবো আর ঘুরতে পারবো। পরীক্ষা যেদিন শেষ করলাম, পরদিন আব্বা এসে বললো, কিরে, তোর তো পরীক্ষা শেষ, যা তো গ্রামের বাড়ি থেকে ঘুরে আস। কেন, সেইখানে কোনো কাজ আছে? জমিগুলো দেখে আসবি, মোট কতটুকু জমি আছে সেগুলো মাপতে হবে আর হিসাব করতে হবে কত লক্ষ টাকা জমি আছে। ফ্ল্যাটের জন্য টাকা বের করতে হবে, তাই চিন্তা করলাম জমিটুকু বিক্রি করে ফেলি। কখন যাব? এখন চলে যা, আজকে সারা রাত থাইকা পরদিন সন্ধ্যা থেকে রওনা দিস। ওকে, আমি রেডি হয়ে দেশের বাইরের উদ্দেশ্যে রওনা দিলাম। সুবর্ণা পরদিন ঠিক করলো সাকিবের মাকে বলবে। যথারীতি দুপুরের পর সুবর্ণা সাকিবের বাসায় এসে হাজির। সাকিবের মা দেখে অনেক খুশি হলো। সুবর্ণা বলল, আন্টি, একটা কথা বলার ছিল কিন্তু সাহস হচ্ছিল না। সাহসের কি আছে? তুমি তো আমার মেয়ের মতোই, বলো কি বলবা। কি করে যে বলি। আরে বলো তো, লজ্জার কি আছে? আন্টি, সাকিবকে আমি বিয়ে করতে চাই। আন্টি সুবর্ণার এমন কথায় স্তম্ভিত হয়ে যায়। কিছুক্ষণ সুবর্ণার মুখের দিকে তাকিয়ে থাকে। সুবর্ণা বোকা মেয়ের মতো মাথা নিচু করে বসে রইল। সাকিবের মা বলল, কিন্তু বা সাকিবের তো বিয়ের বয়স হয় নাই। আন্টি, ওর বয়স কত? 22 হবে হয়তো। আন্টি, বিয়ে করার জন্য এটা একদম পারফেক্ট। কিন্তু বা সে এখনো পড়াশোনা করে, তোমাকে খাওয়াবে কি? আর কবে না কবে চাকরি পায় তার কোনো ঠিক ঠিকানা আছে? আন্টি, আমি চাকরি করি, সেসব টেনশন আপনাকে করতে হবে না। কিন্তু মা, আসল কথা হলো সে তোমাকে পছন্দ করে কি না। সে যদি তোমাকে পছন্দ করে তাহলে আমাদের বিয়ে দিতে প্রবলেম নেই। আন্টি, তার পছন্দ দিয়ে আমার কোনো যায় আসে না। পছন্দ হলো আপনার হাতে। আপনি আর আঙ্কেল যদি হ্যাঁ বলে দেন তাহলে সে কখনো না করতে পারবে না। তারপরেও তার পছন্দ দেখা উচিত না? সুবর্ণা কেঁদে কেঁদে বলতে লাগলো, আন্টি, প্লিজ না করেন না। আপা কার কাছে জানি বিয়ে দেয় তার কোনো তো ঠিক ঠিকানা নাই। এমনও হতে পারে আমার সারা জীবন কুমারী হয়ে থাকতে হবে। প্লিজ আন্টি, না করেন না। সুবর্ণার চোখে পানি দেখে সাকিবের মা এসে সুবর্ণাকে জড়িয়ে ধরল। সুবর্ণা সাকিবের মাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। সাকিবের মা বলল, কেঁদো না মা, কেঁদো না, এর জন্য কাঁদতে হবে? আমি তোমার আঙ্কেলের সাথে কথা বলবো। সুবর্ণা চোখের পানি মুছে বলল, প্লিজ আন্টি, না করেন না। আপনি আমার মায়ের মতো। আপনি কি আপনার মেয়ের এমন কষ্ট সহ্য করতে পারবেন? সুবর্ণা, আমি তো বলছি তোমার আঙ্কেলের সাথে কথা বলবো। আর সাকিবকে জিজ্ঞেস করি তার কি মত। প্লিজ আন্টি, সাকিবকে এ সম্পর্কে কিছু বলবেন না। কেন? আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। আমি এটা করতে পারবো, সে তোমাকে বিয়ে করবে, তার মতো অবশ্যই থাকতে হবে। না আন্টি, তাকে প্লিজ বলবেন না। আপনি আর আঙ্কেল রাজি থাকলেই হবে। ওকে, তোমার আঙ্কেলকে জিজ্ঞেস করে দেখি। আন্টি, প্লিজ না করেন না। আন্টি, আমি আপনার পায়ে পড়ি। আরে কি করছো? ওকে, তুমি আগামীকাল তোমার বাবা আর মাকে নিয়ে আমাদের বাসায় এসো। ওকে আন্টি, তাহলে আমি এখন যাই। ওকে। সুবর্ণার আর খুশি ধরে না। সাকিবের মাকে ম্যানেজ করা হয়ে গেছে। এখন শুধু সাকিবের বাবার হ্যাঁ বললেই হলো। সাকিব, তুই রেডি থাক, তোর খবর আছে। এই সবগুলোর বিচার করব বাসর রাতে। পরদিন যখন দেখছে সাকিব পরীক্ষা দিতে বের হয়েছে, তখনই সুবর্ণা তার মাকে আর আব্বাকে নিয়ে সাকিবের বাসায় হাজির। সুবর্ণার আব্বাকে সুবর্ণা আগে থেকেই সবকিছু বলে রেখেছিল। ভিতরে ঢুকে সালাম দিয়ে সুবর্ণা বলল, আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল আমার আব্বা আর আম্মু। ভালো আছি, ভেতরে আসেন, ভেতরে আসেন। সুবর্ণা তার আব্বা আর আম্মুকে নিয়ে ভিতরে ঢুকলো। সাকিবের মা সবাইকে হালকা নাস্তা দিল। সুবর্ণার আব্বা বলল, আমার মেয়েটা আপনার ছেলেকে বিয়ে করতে চায়, আপনার কি মত? সাকিবের মা আমাকে এই বিষয়ে রাতে বলছে। এখানে আমার কি বলার আছে? বিয়ে করবে ওরা দুজন, ভবিষ্যতে সংসার করবে ওরা, এখানে আমি কি বলবো? এক্ষেত্রে সাকিব যদি রাজি থাকে, সাকিবের যদি সুবর্ণাকে পছন্দ করে, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সুবর্ণা চাচ্ছে সাকিবকে না বলে বিষয়টা শেষ করতে। না, আমি সাকিবের মত না নিয়ে কোনো কিছুর সিদ্ধান্ত নিতে পারবো না। পরে কোনো সমস্যা হলে সাকিব দোষবে আমাদের। আরে থাক না, সমস্যা হবে কেন? সুবর্ণা মা তো খুব ভালো একটা মেয়ে। ভালো মেয়ে সেটা তো জানি, এই সমাজে তার মতো ভালো মেয়ে পাওয়া মুশকিল। কিন্তু সাকিবেরও একটা মত প্রকাশের স্বাধীনতা আছে।
তাকে অবশ্যই বলতে হবে। আপনি বললে সাকিব কখনো না করতে পারবে না। জানি না করতে পারবে না, হেরে তো জিজ্ঞেস করতে হবে। সুবর্ণা দেখতেছে সাকিবের আব্বা রাজি হচ্ছে না। সুবর্ণা সাকিবের আব্বার পায়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো, আঙ্কেল প্লিজ এমন করেন না, আমার মতো অভাগা মেয়েকে আপনি ফিরিয়ে দিয়েন না প্লিজ আঙ্কেল। আমি সবসময় তার বাধ্য হয়ে থাকবো, তাকে কখনো কষ্ট দেব না, সে যা বলবে তাই করব। প্লিজ আঙ্কেল আমাকে ফিরিয়ে দিয়েন না। সাকিবের আব্বা সাকিবের মার মুখের দিকে তাকালো। তারপর সাকিবের আব্বা বলল, মা প্লিজ কেঁদো না, উঠো। আমি কথা দিলাম তোমার সাথে সাকিবের বিয়ে দিব, তুমি যেভাবে বলবে সেভাবেই। সুবর্ণার আব্বা বলল, আলহামদুলিল্লাহ, এমন একটা মহৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ আপনাকে আর আপনার ওয়াইফকে নেক হায়াত দান করুন। আমি চাচ্ছি যত তাড়াতাড়ি কাজটা সম্পন্ন হয়ে যায়। সেটাই হোক। আমার মাথায় একটা আইডিয়া এসেছে, সেটা হলো আমি শুনলাম সাকিবের এখন পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলেই তাকে একদিনের জন্য দেশের বাড়ি পাঠিয়ে দিন। এই দিনের ভেতর আমরা কাজ সেরে ফেলতে চাই। ওকে, তাই হোক। বেয়ান, আমার মেয়ের থেকে শুনলাম আপনি একটা ফ্ল্যাট কিনতেছেন। প্লিজ এইটা গ্রহণ করুন। সাকিবের আব্বা কৌতূহলবশত খামটা হাতে নিয়ে খুলে দেখে 10 লক্ষ টাকার একটা চেক। বেয়ান, এটা আমি গ্রহণ করতে পারবো না, কারণ তাহলে আপনি আমাদের টাকা দিচ্ছেন, আপনার মেয়েকে দেন নাই। বেয়ান, সেরকম কিছু না, আমাদের পক্ষ থেকে একটা হাদিয়া মাত্র। তারপরেও এটা আমি গ্রহণ করতে পারবো না। এমনিতেই আপনার মেয়ে আমাদের জন্য অনেক বড় কিছু। প্লিজ, এটা আমি গ্রহণ করতে পারবো না। দয়া করে এটা গ্রহণ করুন। সাকিবের আব্বা কি যেন ভাবলো, তারপর বলল, সুবর্ণার মা, তুমি এটা রাখো, পরে তুমি এটা সাকিবকে দিও, দেখো সাকিব গ্রহণ করে কিনা। জি আঙ্কেল। তাহলে বিয়াই আমি উঠি, আমার একটু বের হতে হবে। আপনারা সবাই লাঞ্চ করে যাবেন। আমারও একটু বের হতে হবে। সুবর্ণা সাকিবের মা আর আব্বার পায়ে ধরে সালাম করলো। সুবর্ণার খুশি ধরে না। মরিয়ম যখন শুনছে সুবর্ণার সাথে সাকিবের বিয়ে হবে, মরিয়ম খুশিতে শেষ। বিয়ে হওয়ার আগে ভাবি ডাকা শুরু করছে। যথারীতি যেদিন সাকিবের পরীক্ষা শেষ হলো, পরদিন সাকিবকে যখন দেশের বাড়ি পাঠিয়ে দিয়েছে, সেই দিন সাকিবের বাড়ি সাজানো হচ্ছে। পরদিন যেদিন সাকিব আসবে, কথা হয়েছে সাকিবের আস্তে আস্তে সন্ধ্যা হবে। সন্ধ্যার সময় কাজী ডাকলো। সুবর্ণা নির্দ্বিধায় কবুল বলে দিল। আর কবুল বলবেই না বা কেন? যার জন্য এত কষ্ট, তার জন্য কবুল বলতে কিসের আপত্তি? সুবর্ণা সাকিবের ঘরে মাথায় ঘোমটা দিয়ে বসে রইল সাকিবের অপেক্ষায়। আমি ভাবি এসব কাজ কেন আমাকে দেয়। যেদিন গিয়েছিলাম পরদিন জমিটুকু মাপলাম অনেক কষ্টে। হিসেব করে বিকেলের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি থেকে ফোন করলে বলে দিলাম আসতে সন্ধ্যা হবে। আমি ঘন্টা 2-1 জার্নি করে ঢাকা পৌঁছলাম। পৌঁছে বাড়ির উদ্দেশ্যে রিক্সা নিয়ে রওনা দিলাম। বাসায় পৌঁছে দেখি অনেক জুতা, দরজা খোলা আছে। দেখি আমাদের প্লাটটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমি ভাবলাম আজকে আবার কিসের অনুষ্ঠান, তাহলে কার বার্থডে? খেয়াল করে দেখলাম না আমার বার্থডে, না মারিয়ার বার্থডে। তাহলে কিসের অনুষ্ঠান? চেয়ে দেখি স্বামী আর তার গার্লফ্রেন্ডও আছে। স্বামী আমার কাছে আসলে বলল, দোস্ত যা গিয়ে গোসল করে নতুন কাপড় পরে রেডি হ। মানে কি? কি হয়েছে? কিসের অনুষ্ঠান? তোর বিয়ে আজকে। আমি স্বামীর কথা শুনে অবাক। কি? আমার বিয়ে? মজা করস তুই? তোর কি এসব দেখে মজা মনে হচ্ছে? যা দোস্ত গোসল করে রেডি হ। আমার বিয়ে? আমি বিশ্বাস করতে পারছি না। আর কার সাথে? বাসর ঘরে ঢুকে দেখতে পারবি। দেখি মাও আসছে। মা বলল, এত দেরি করে আসলি কেন? যা গোসল করে রেডি হ। কিসের অনুষ্ঠান? স্বামী বলল আমার নাকি বিয়ে। এটা কি সত্যি? সত্যি। কার সাথে? আমি বিয়ে করব না। তোর কি বলছে বিয়ে করতে? তোরে বলছে গোসল করে রেডি হতে। এ বলে মা চলে গেল। স্বামী বলল, দেখলি, যা এখন গোসল করে রেডি হ। এ বলে স্বামী একটা লুঙ্গি দিয়ে ধাক্কা দিয়ে বাথরুমে ঢুকিয়ে দিল। আমি বাধ্য হয়ে বাথরুমে ঢুকলাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি বিয়ে করব না, তাই ভাবলাম আজকে সারা রাত বাথরুমে কাটিয়ে দেবো। কিছুক্ষণ পর স্বামী ডাকাডাকি শুরু করলো, মাও ডাকাডাকি শুরু করলো। আমি বললাম, মা বিয়ে করব না। আর কার সাথে বিয়ে হচ্ছে সেটা বলো আগে। তুই বিয়ে করবি না, তোর খাড়ি করবে। তোরে 5 মিনিট টাইম দিচ্ছি। 5 মিনিটের ভিতর তুই বাথরুম থেকে বের হ।
নাহলে কিন্তু দরজা ভেঙে তোকে বের করব। কি করব বুঝতে পারছি না। আমি গোসল করে বাথরুম থেকে বের হলাম। বের হলে স্বামী আমাকে নতুন কাপড় দিল, একেবারে জামাইয়ের কাপড়। আমি বাধ্য হয়ে জামাইয়ের পোশাক পরে ঘর থেকে বের হলাম। দেখি আব্বাও আসছে। আমার মাথা কোনো কাজ করছে না। কি হচ্ছে আমার সাথে? কার সাথে আমার বিয়ে হচ্ছে? তাহলে কি সুবর্ণার সাথে? না না না, এই হতে পারে না। সুবর্ণার সাথে বিয়ে হওয়ার থেকে সারাদিন বিয়ে না করে থাকে ভালো। স্বামী আমাকে কাজীর সামনে বসালো। কাজী দোয়া পড়লো, বললো কবুল বলতে। আমি কবুল বলতাম না, ঠিক করেই রাখলাম। যত কিছু হোক আমি কবুল বলবো না। মা এত করে বললো কবুল বলতে, আমি কোনো কথাই কান নিচ্ছি না। অবশেষ আব্বা বললো কবুল বলতে। আমি মার মুখের দিকে তাকালাম, দেখি মা বলছে কবুল বলতে। আব্বার মুখের দিকে তাকালাম, দেখি আব্বাও বলছে কবুল বলতে। ভাবলাম আব্বা আর আম্মা যেহেতু বলেছে কবুল বলতে, তাহলে সমস্যা কী? আর আব্বা মা তো আমার জন্য কখনো খারাপ মেয়ে ঠিক করবে না। আব্বা মার মুখের দিকে তাকিয়ে আমি কবুল বলে দিলাম। সবাই একযোগে বলে উঠলো আমি কাগজে সিগনেচার করলাম। আমাকে সবাই মিষ্টি খাওয়ালো। এদিকে সেদিক ঘুরে আমি আমার ঘরে মানে বাসর ঘরে ঢুকলাম। দেখে খুব সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। খাটের মাঝখানে একটা মেয়ে বসে আছে মাথায় ঘোমটা দিয়ে। আমি পায়ে হেঁটে খাটের এক কোনায় বসলাম। আমি আমার কাঁপা কাঁপা হাতে মেয়েটার ঘোমটা উঠালাম। ঘোমটা উঠিয়ে যা দেখলাম তা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। দেখে আমার চিরচেনা শত্রু সুবর্ণা। আমি অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। আমি কি দেখতেছি? আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমার শরীর থেকে টপ টপ করে ঘাম বের হচ্ছে। আমি বললাম, আপনি এখানে কেন? আমি থাকবো না তো অন্য কেউ থাকবে? এই বিয়ে আমি মানি না। আমি এখন আব্বাকে বলছি। কোথায় যাও চান্দু? তোমার খবর আছে। প্লিজ আপু, আমাকে ছেড়ে দেন। তুই এত দেরি করেছিস কেন? আমি সেই কখন থেকে বসে আছি। প্লিজ আপু, আমাকে ছেড়ে দেন। আমি আর জীবনও আপনার সামনে আসবো না, আপনাকে গালিও দেব না। আমি লুচ্চা, নীলয় আমাকে খেয়ে দিয়েছে। আর কি কি জানি বলছিলি? জীবনে আর বলবো না, প্লিজ আমাকে ছেড়ে দেন। আপনি যা বলবেন তাই করব। এদিকে আয়, আমার কাছে আয়, একেবারে আমার সাথে লেগে বস। আমি সুমনার সাথে লেগে বসলাম। একজন শরীর আরেকজন অনুভব করতে লাগছিলাম। সুমনা বলল, আমার শরীর থেকে গয়নাগুলি খুলে দে তো। আমি কাঁপা কাঁপা হাতে গয়নাগুলো খুলে দিলাম। সুবর্ণা বলল, বল আমাকে কেমন লাগছে? খুব সুন্দরী। আমি তোকে মাফ করে দিব একটা কাজ করলে। কি কাজ? নিজের ইচ্ছে আমার ঠোঁটে কিস কর। সুবর্ণা বলে কি নিজের ইচ্ছায় কিস করতে? পাগল নাকি? সেই সুবর্ণাকে যাবো আমি কিস করতে? আমার শরীরে রাগ উঠতেছে। আমি বললাম, রাখেন আপনার কিস, রাখেন আপনার শর্ত, যত সব ফালতু। আর আমি আপনাকে বিয়ে করেছি কে বলেছে? চুপ, আস্তে কথা বল। আসতে বলবো কেন? আর আপনি একটু সুন্দরী না, আপনি কালো ভূত, একেবারে পেতনি। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হলে হোক, তাতে আমার কি? ওকে, বুঝতে পারছি তোর মাথা ঠিক নেই। শোন, তুই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। এই নে কাপড়। আমি হাত থেকে কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। বের হয়ে দেখি সুবর্ণা দাঁড়িয়ে আছে। সুবর্ণার পাশে বালিশ দিয়ে বলল, এই নে, শুয়ে পড়। পাগল নাকি? আপনার সাথে আমি শুভ জীবনও না। আপনার তো চরিত্র ভালো না। পরে কি জানি কি করেন আল্লাহ ভালো জানে। এমন কথা শুনে সুবর্ণার মুখটা কালো হয়ে গেল। মনে হয় অনেক কষ্ট পেয়েছে। কষ্ট পেলে পাক, তাতে আমার কি? যে যেমন তার সাথে তেমনই হওয়া উচিত। সুবর্ণা মুখটা কালো করে কাপড় পাল্টাতে লাগলো। আমি একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে চোখে ঘুম আসলো। সকালে ঘুম থেকে উঠে দেখি সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে নিচে। এমনভাবে শুয়ে রয়েছে নড়তে পারছিলাম না। আমি তাকে ডাক দিলাম, এভাবে শুয়ে আছেন কেন? ওঠেন, আমাকে উঠতে দিন। আর একটু ঘুমা। আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আল্লাহ জানে আর রাতে আমার সাথে কি করেছেন। ছাড়ুন বলছি। আজ আমার আর তোর বাসর রাত। এই দিনে যদি দুজন আলাদা শুই খুব খারাপ দেখাবে। এই জন্য প্রথম দিনে তোর সাথে শুয়েছি। খারাপ হলে হোক, আপনাকে কে অধিকার দিয়েছে আমার সাথে শোয়ান? ওঠেন, ওঠেন বলছি। সুবর্ণা উঠে চলে গেল বাথরুমে। এই রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, যেটা শুধু এই রুমের মানুষ ব্যবহার করতে পারে। আমি বিছানায় উঠে শুয়ে রইলাম। সুবর্ণা বাথরুম থেকে বের হয়ে বলল, কিরে, আরো ঘুমাবি? যা ফ্রেশ হয়ে নে, আমি চা নিয়ে আসছি। আমি যেটা মন চাই করব, সেটা আপনি আমাকে নিয়ে ভাবতে হবে না। আপনি আপনার নিজের চরকায় তেল দিন।
তুই মুখে মুখে তর্ক করিস কেন? আমি কি তোর খারাপ বলছি? করবো, 100 বার করবো। আপনি আমাকে আদেশ দেওয়ার কে? দেখেন আপু, আমার উপরে অধিকার খাটাতে আসেন না। ওকে, তোর যা ইচ্ছা কর। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হলাম, বিছানায় শুয়ে রইলাম। সুবর্ণা চা নিয়ে আসলো। আমি বললাম আমি চা খাবো না। চা খাবি না তো কি সিগারেট খাবি? এখন থেকে যদি সিগারেটের নাম মুখে উঠেছে, তোর এই মুখ আমি পুড়ে ফেলবো। দেখবো নি, আমি এখন গিয়ে সিগারেট খাবো। দাঁড়া, তোর আব্বাকে বলতাছি। এই না না আপু, আব্বাকে বললেন না। এখন চা খা। সুবর্ণা চা দিয়ে একটা কাগজ আমার দিকে দিয়ে বলল, নে এটা ধর। এটা কি? আমি খুলে দেখলাম 10 লক্ষ টাকার একটা চেক। আমি বললাম এইটা কিসের জন্য? এটা আমার আব্বা তোর আব্বাকে উপহার দিয়েছিল, কিন্তু তোর আব্বা নেয়নি। এখন আমি কি করব? এটা তুই তোর আব্বাকে দিস। দেখো, একে তো আপনাকে আমার ভালো লাগে না, দ্বিতীয় এটা আমি নিব না, কারণ পরে কিছু হলে আমাকে এই টাকা খোটা দিবেন। এমন ফালতু কথা বলিস কেন? এটা উপহার, যৌতুক না। তারপরেও এটা আমি নিব না। এমন করিস না সাকিব, তোর আব্বার এখন টাকাটা দরকার। তোরা না ফ্ল্যাট কিনবি, সেজন্য তোদের টাকাটা দরকার। সেই চিন্তা আপনাকে করতে হবে না। প্লিজ টাকাটা নিয়ে তোর আব্বাকে দে, না হলে তোর আব্বাকে ব্যাংক থেকে ঋণ নিতে হবে। পরে ঋণ না শোধ করতে পারলে ঋণের বোঝা আরো বাড়বে। প্লিজ না করিস না, তোর আব্বার টাকাটা দরকার। ওকে, দেবনি। আমি চা খেলাম। চা খেয়ে কি করব? কলেজ তো বন্ধ, কোথায় ঘুরতে যাব সেটাও সম্ভব না। ভাবলাম শোভন আসুক, তার সাথে মজা করা যাক। আমি বসে বসে ব্যালকনিতে গিটার বাজাইতেছি। কিছুক্ষণ পর শোভন আসলো, বলল, কিরে তুই গিটার বাজাচ্ছিস কেন? জানিস না গিটার বাজানো ভালো না? জানি। তাহলে বাজাস কেন? ভালো লাগে। সামনে থেকে আর বাজাবি না। দে গিটার দে, আর খেয়ে যা। শোভনা আমার হাত থেকে গিটার নিয়ে চলে গেল। আমি খেতে গেলাম। খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি আর কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি। কিছুক্ষণ পর শোভনা আসলো, এসে বলল, কিরে কি করিস? দেখতেছেন না? শোভনা আমার পাশে শুয়ে আমার সাথে একেবারে নিজের শরীর লাগিয়ে বলল, দে একটা তার, আমাকে দে, আমিও শুনবো। না, আপনার মোবাইল আছে না? আপনার মোবাইল দিয়ে আপনি শুনুন। তুই এখনো আমাকে আপনি করে বলিস? আমরা না এখন জামাই বউ? আপনাকে আমি বউ হিসেবে মানি না। এমন করিস কেন? শোন, বিয়ের আগে আমি তোকে মারছি, বকছি, তোকে আমি অনেক কষ্ট দিয়েছি। এই মুহূর্তে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিস। চল দুজনে ভালোভাবে সংসার করি। আপনাকে আমি কি করে ক্ষমা করি? আপনি আমাকে রাস্তায় চড় মারছেন, শুধু শুধু অপমান করেছেন। আপনার কারণে আমি আরেকজনের কাছে অপমানিত হয়েছি। জানি তোরে আমি কষ্ট দিয়েছি, তুই আমাকে মন থেকে মাফ করে দে। যান, মাফ করে দিলাম। এখন এখান থেকে চলে যান। নীলভাই বলছে আপনি খুব জ্বালাইছেন নীলভাইকে, সেজন্য আপনাকে বিয়ে করা নেই। না জানি আমার কপালে কি আছে। প্লিজ আপু, আমাকে ছেড়ে দিয়ে আপনি চলে যান। এমন কথা বলিস না। কেন বলবো না? আমার আপনাকে একটু ভালো লাগে না। ভালো না লাগতেই পারে, সেজন্য চলে যেতে বলিস কেন? আপনি চলে যান। প্লিজ এমন কথা বলিস না, আমি আর তোকে কষ্ট দিব না। তোর প্রত্যেকটা কথা আমি শুনবো। প্লিজ এমন কথা বলিস না। আপনাকে আমি মেনে নিতে পারছি না। শোভনা কাছে এসে আমার হাত ধরলো। শোভনা বলল, সাকিব আমি তোকে ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না, আমার হাত ছাড়েন। এ বলে আমি উঠে ঘর থেকে বের হব। শোভনা বলল, কোথায় যাস? কেন আপনাকে বলতে হবে? যেখানে যাস তাড়াতাড়ি আসিস, আর ফোন দিলে ফোন ধরিস। না, ধরবো না। এই বলে আমি ঘর থেকে বের হয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে আমি সিগারেট ধরাইলাম, ধরিয়ে এক জায়গায় বসলাম। বসে বসে ভাবতেছি শোভনার সাথে যা করছি তা ঠিক করতেছি। অবশ্য ঠিক করতেছি। তার সবচেয়ে বড় কারণ হলো আমাকে না জানিয়ে না বলে হুট করে বিয়ে করে ফেলা। এটা আবার কোন ধরনের ফাজলামো? আমাকে তো অন্তত একটিবার জিজ্ঞেস করতে পারতো। আর মা আব্বা কী করে আমাকে বিয়ে দিতে পারলো এই মেয়েটির সাথে? শোভনার বয়স বেশি অবশ্যই, সেটা কোনো প্রবলেম না, কারণ এক হিসাবে আমার আপুদের ভালো লাগে। কিন্তু শোভনাকে কেন জানি আমার মন থেকে মেনে নিতে পারছি না। তার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। সে কি আসলে অনেক জ্বালাতন করে? সেটা পরে দেখা যাবে। আমি যেভাবে বলি শোভনাকে সেভাবে চলবে। আর সে তো ব্যাংকে চাকরি করে, সেখানে কত মানুষের সাথে কত কথা হয়, কত মানুষের সাথে দেখা হয়। সবার মন মানসিকতা কি এক? আমি বললেই কি সে ব্যাংক থেকে চাকরি ছেড়ে দিবে? আর আমার তো কোনো ইনকাম নেই, কীভাবে কি? এখন কেন যে আব্বা আম্মা আমার উপর এত বড় বোঝা চাপিয়ে দিল? আচ্ছা, শোভনা চলে গেলে কি সব আমার আগের মতো হবে?
আবার আগের মতো আমি আমার মতো চলতে পারবো? পরে নিজের পছন্দ মতো বিয়ে করে একটা সংসার করা যাবে? না না, এইসব কি ভাবছি আমি? যতই হোক শোভন আমার বউ, তার উপর আমার একটা দায়িত্ব আছে। নিশ্চয়ই শোভনার একটা মতলব আছে, না হলে হঠাৎ করে আমাকে না জানিয়ে না বলে ডাইরেক্ট আমাকে বিয়ে করে ফেললো কেন? সে জানতো আমাকে বললে আমি রাজি হব না। তাহলে কি সুবর্ণা কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে? নীলবাই তো বললো সে খুব প্যারা দেয়। সেটা কোনো ব্যাপার না, সংসারে এরকম ঝগড়া হয়। সে বলল ওই দিন আর তাকে বকছি, সেজন্য সে আমাকে শাস্তি দিবে। শাস্তিটা কি তাকে কিস করতে? তাহলে আমাকে মাফ করে দেবে। খুবই হাস্যকর। পরে আমার কাছে মাপ চাইলো। কিছুদিন সুবর্ণাকে ইগনোর করে দেখি সুবর্ণা কি করে। ও যেদিন বলবে আমাকে ছেড়ে যাচ্ছে, সেদিন আমি তাকে আপন করে নিব। এসব হাজারো চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কারো ফোনে আমার ধ্যান ভাঙলো, দেখি স্বামীর কল। স্বামী বলল, দোস্ত কোথায় তুই? বাড়ির আশেপাশেই আছি। কিরে, বাসর রাত কেমন কাটলো? শালা, তোরা বেইমানি করে আমাকে সুবর্ণার সাথে বিয়ে দিয়েছিস। তুই জানিস না আমি তাকে দুই চোখে দেখতে পারি না? দোস্ত আমি কিছুই জানতাম না, তোর মা আগামীকাল ফোন দিয়ে সব বলছে। আমার কি কিছু করার আছে? এখন তো সাধু সাজবি। শোন, বিকালে মাঠে আসিস। মাঠে একটা টুর্নামেন্ট খেলা, সেখানে তোর নাম দিয়েছি। ওকে, আসবো নে। আসিস কিন্তু। সুবর্ণাকে পেয়ে আমাদের ভুলে যাস না। দূর হালা, এ বলে ফোন কেটে দিলাম। কি করা যায়? দেখি সামনে আইসক্রিমের দোকান। ভাবলাম সুবর্ণা তো আইসক্রিম খুব পছন্দ করে, যাওয়ার সময় আইসক্রিম নিয়ে যাব। আবারও ভাবলাম ধুর, সে আমার কে, তার জন্য আইসক্রিম নিয়ে যাব। আমি দুপুরের দিকে বাসায় আসলাম, দেখি সুবর্ণা মার সাথে রান্না করছে। আমি আমার রুমে গিয়ে গোসল করে নামাজের উদ্দেশ্যে বের হলাম। নামাজের পরে রুমে এসে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সুবর্ণা আসলো, বলল, খেয়ে যা। আপনাকে বলতে হবে না। আমি গিয়ে খেয়ে আসলাম। এসে ভাবলাম একটা ঘুম দেই। এসে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। সুবর্ণা এসে বাথরুমে ঢুকছে গোসল করার জন্য। আমার ঘুমে ধরেছে, ঘুমিয়ে গেলাম। কারোর শরীরের স্পর্শে আমার ঘুম ভাঙলো। দেখি সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে বেয়াদব ঘুমাচ্ছে। আমি ভাবলাম এ কোন জ্বালায় পড়লাম। আমি তাকে আমার থেকে ছাড়িয়ে নিলাম। দেখি আবার এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাবতেছি ইচ্ছে করে এমন করতেছে নাকি ঘুমের মধ্যে এমন করছে। এমন সময় আসরের আজান দিল। মনে হলো স্বামী তো বলেছিল মাঠে যেতে। যাই, একটু ফুটবল খেলে আসে। আমি বিছানা থেকে নেমে বাথরুমে ঢুকে ফ্রেশ হলাম। তারপর ট্রাউজার পরে রেডি হলাম, বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এমন সময় সুবর্ণা বলে উঠলো, কোথায় যাস? খেলতে। যাস না, আমার সাথে শুয়ে থাক, আমার ভালো লাগছে না। আপনার সাথে শুতে আমার বয়ে গেছে। আর একটু পরে যা। কেন? আমাকে একটু জড়িয়ে ধরে শুয়ে থাক, আমার ভালো লাগছে না। পাগল নাকি? ভালো লাগছে না তো আমি কি করব? এমন করিস কেন? আমার কষ্ট লাগে। এই বলে সুবর্ণা বিছানা থেকে উঠে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বললাম, আর কি করছেন? কেউ দেখে ফেলবো তো। দেখলে দেখো। ছাড়েন বলছি। না, ছাড়বো না, ছাড়বো না তোকে, আমি জড়িয়ে ধরে থাকবো। ধুর, এই বলে আমি ধাক্কা দিয়ে তাকে ছাড়িয়ে নিলাম। ঘর থেকে বের হয়ে আসলাম। আস্তে আস্তে ভাবতে লাগলাম এই কোন মেয়ের পাল্লায় পড়লাম আমি। আসলে তার কি দোষ? সবাই তো বিয়ের পরে এগুলোই করে, কিন্তু আমার কেন জানি তাকে ভালো লাগছে না। মনে চায় তার থেকে দূরে দূরে থাকতাম। বউ বলেই কি, অথচ অন্য কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই। যাকে দেখি শোভনার চেয়ে সুন্দরী না। যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি মাঠে চলে আসলাম। খেলাধুলা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হলাম, দেখি শোভনা নাই। মাকে জিজ্ঞেস করলে বলে ছাদে গিয়েছে মরিয়মের সাথে খেলা করতে। ভাবলাম ছাদে কি করে এত মানুষের মাঝে? দূর, সেসব ভেবে লাভ নেই। ও যেটা মন চায় সেটা করুক। মাগরিবের নামাজ পড়ে রুমে আসলাম। দেখি মার সাথে কি জানি করতেছে। আমি রুমে এসে একটা গল্পের বই পড়তেছি। এমন সময় সুবর্ণা সেমাই নিয়ে রুমে প্রবেশ করলো। বলল, নে সেমাইটা খেয়ে নে। খাবো না। তুই না জীবনেও ভালো হবি না। এদিকে আয়, আমি খাইয়ে দিই। আমার সাথে এরকম করতে আইসেন না, আমি খাবো না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছিলেন সাকিব আর সুবর্ণার একটি রোমান্টিক গল্পের তৃতীয় পর্ব। এই গল্পের চতুর্থ পর্ব তথা শেষ পর্ব দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করেও
সবগুলো পর্ব শুনতে পারবেন। ধন্যবাদ।